তাহলে কি এখন আমাদের সেথ রোলিন্সকেও একনলেজ করতে হবে? সো গাইজ, আজকের মানডে নাইট রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকে মানডে নাইট র শুরুতেই সেথ রোলিন্স তার টিম নিয়ে রিং এর মধ্যে আসে। সেখানে পল হেমেন ফার্স্টে ব্রন ব্রেকার সম্পর্কে কথা বলে। পল হেমেন বলে, দেখো আমার সাথে কে রয়েছে, হতে পারে এই সুপারস্টারই রেসলমিনিয়া 45 থেকে শুরু করে 50 মধ্যে রেসলমিনিয়াকে মেইন ইভেন্ট করতে পারে। এইটা হলো ব্রন ব্রেকার, আর এইটা কোনো প্রেডিকশন নয়, এটা হলো স্পয়লার। অডিয়েন্সরা এরপর সিএম পাঙ্কের চ্যান্ট করছিল, কিন্তু সেখানে পল হেমেন বলে আজকে সিএম পাঙ্ক নেই, কারণ হচ্ছে ব্রনসন রিড। এরপর পল হেমেন ব্রনসন রিড সম্পর্কে কথা বলতে শুরু করে। এরপর ব্রনসন রিডের অনেক বেশি প্রশংসা করে এবং কি তাকে অনেক বেশি ভয়ানক প্রমাণ করে আমাদের সামনে। এর কারণ হিসাবে পল হেমেন বলে তার সুনামিকে। সে বলে ব্রনসন রিড সিএম পাঙ্কে সুনামি হিট করেছিল, যার কারণে সিএম পাঙ্ক আজকের মানডে নাইট রতে নেই। পল হেমেন সিএম পাঙ্কের কথাও বলে যে পল হেমেনের হাত ধরেই কোম্পানি আরো সামনের দিকে যাবে, কারণ হচ্ছে সেথ রোলিন্স একজন ভিশনারি। আর তারপরে পল হেমেন সবাইকে সেথ রোলিন্সকে একনলেজ করতে বলে, যা শুনে সবাই একদম শক হয়ে যায় এবং কি সবাই ওটিসির চ্যান্ট করছিল। তারপর সেথ রোলিন্স বলে, এটা আমার টিম, যেখানে টোটাল ডমিনেশন এবং কি টোটাল পাওয়ার। রেসলমিনিয়ার আগে তোমাদের আমি যা যা বলেছিলাম তোমাদের আমি সবকিছু করে দেখিয়েছি। এরপরে অডিয়েন্সরা অনেক বেশি ব্রু করছিল সেথ রোলিন্সকে, যার বিপরীতে সেথ রোলিন্স অনেক রেগে যায় এবং কি সেথ রোলিন্স বলে, তোমরা নিজেরা যে কি চাও তোমরা নিজেরাই বুঝো না। আর তোমরা কি মনে করো আমি একজন ব্যাড গাই? আর তোমরা কি বা মনে করো আমি এটা ডিজার্ভ করি না? আমি অনলি পারসন যেটা ডিজার্ভ করে, আমি এর জন্য ক্যাপেবল। আর আমি এইটা জানি একজন পাওয়ারফুল ম্যানের চ্যাম্পিয়ন হওয়া জরুরি। তাই আমি তোমাদের কথা দিলাম নেক্সট টাইম যখন আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে আসবো। তাই আজকে আমি যাবো মানি ইন দ্য ব্যাংকে এবং কি সেখানে আমি কোয়ালিফাই করব। সেইখানে আমি কোয়ালিফাই করার পরে আমি মানি ইন দ্য ব্যাংকে উইন করব এবং কি সেটা ক্যাশ ইন করে আমি চ্যাম্পিয়ন হব, কারণ আমি হচ্ছি সেথ ফ্রিকিং রোলিন্স। গাইস, সবকিছু তো মোটামুটি ঠিকই আছে। সেথ রোলিন্সের সেগমেন্ট এবং কি তার অ্যাটিটিউড সব কিন্তু দেখার মতো ছিল, কিন্তু আমার কাছে সব থেকে একটা জিনিস ফানি লেগেছে, পল হেমেন বলে ফেলে যে তাকে একনলেজ করতে, যেটা কিন্তু মোটেও আমার কাছে ভালো লাগেনি। কারণ একনলেজ কথাটি একমাত্র রমিন রেঞ্জের কাছেই মানায়। আর আমি একটা জিনিস দেখে একদমই হতাশ হয়ে যাচ্ছি, কেন এখন পর্যন্ত রমিন রেঞ্জকে এখানে আনা হচ্ছে না। রমিন রেঞ্জের এখন ডাব্লিউডব্লিউতে আসা অনেক বেশি প্রয়োজন, কারণ আমরা দেখতে পাচ্ছি সেমি জেন এবং সিএম পাঙ্কে অনেক বেশি উইক দেখাচ্ছে। কারণ সেথ রোলিন্সের টিমে রয়েছে 3 জন এবং কি সিএম পাঙ্কের টিমে তারা মোট 2 জন। তাই এখন পর্যন্ত আরো একজন সুপারস্টারের প্রয়োজন সিএম পাঙ্কের টিমে। সেইটা যদি রমিন রেঞ্জ হয় তাহলে আমার মনে হয় সেটা সব থেকে বেস্ট ফর বিজনেস হবে। আর রমিন রেঞ্জের সাথে যদি সেথ রোলিন্সের এখন ফিউড হয় তাহলে সেথ রোলিন্সকেও আরো সামনের দিকে পুশ দিতে সাহায্য করবে। গাইস, আপনি রমিন রেঞ্জ সম্পর্কে কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। তারপর ড্রাগন লি পেন্টা চ্যাট গেবলের মধ্যে একটা কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটা ছিল ট্রিপল থ্রেট ম্যাচ, তাই এই ম্যাচটার মধ্যে সবকিছুই অ্যালাউ ছিল। ম্যাচটা অনেক ভালো ছিল কারণ 3 জনই বেস্ট হাই ফ্লাইং সুপারস্টার। আর এই ম্যাচের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে চ্যাট গেবলের রেসলিং। গাইস, সত্যি কিন্তু চ্যাট গেবলের রেসলিং অসাধারণ। আমার মনে হয় চ্যাট গেবল যদি লম্বা আর একটু বেশি হতো তাহলে চ্যাট গেবলের মতো কোনো রেসলারই ছিল না ডাব্লিউডব্লিউ তে, কারণ হি ইজ এ বেস্ট রেসলার ইন দ্য ডাব্লিউডব্লিউ। যাই হোক, 3 জন সুপারস্টারই অনেক ভালো রেসলিং করে। বিশেষ করে পেন্টা একটি সময় 2 জন সুপারস্টারকে একটা ড্রাইভ হিট করে, যার কারণে বোঝা যাচ্ছিল চ্যাট গেবলের মাথায় কোনো একটা ইনজুরি হয়ে গেছে। কিন্তু চ্যাট গেবল এখানে ম্যাচ বন্ধ না করে সে ফাইট কন্টিনিউ করে। ম্যাচের একদম শেষের দিকে মেক্সিকান একজন রেসলার এসে চ্যাট গেবলের উপর অ্যাটাক করে, আর আমরা তখনই জানতে পারি চ্যাট গেবলের সাথে তার একটা ম্যাচ অলরেডি ফাইনাল করা হয়ে গেছে। এই জন্য সেই ম্যাচটাকে হাইপ করার জন্য সে এখানে এসে চ্যাট গেবলকে অ্যাটাক করলো। তারপর পেন্টা ড্রাগন লিগে একটা মেক্সিকান ডিস্ট্রয়ার হিট করে এবং কি চ্যাট গেবলকে তার ফিনিশার হিট করে ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু পেন্টা মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই করে গেল। তারপর আকিরা টুজাবা ভার্সেস রুসেফের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি শুরু হতে হতে শেষ হয়ে যায়। রুসেফ তার সাবমিশন মুভ হিট করে আকিরা টুজাবাকে, যার বিপরীতে আকিরা টুজাবা কিছুই করতে পারে না, সে ট্যাপ আউট করে দেয়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরেও আকিরা টুজাবাকে ছাড়ে না রুসেফ। তখনই সেখানে সেইমাস চলে আসে। সেইমাসকে দেখে রুসেফ আকিরা টুজাবাকে ছেড়ে দেয়। আর গাইস, তারপরে কিন্তু সেইমাস এবং রুসেফের মধ্যে একটা ফেস অফ আমরা দেখতে পাই। হতে পারে সামনে আমরা রুসেফ এবং সেইমাসের মধ্যে একটা 1-on-1 ম্যাচ দেখতে পাবো। আর যখন এই 2 জন সুপারস্টারকে আমি মুখোমুখি দেখি আমার কিন্তু আগের কথা মনে পড়ে গিয়েছিল, কারণ আগে কিন্তু তাদের একটা ফ্র্যাকশন ছিল যেখানে তারা একসাথে কাজ করত। হতে পারে গাইস নেক্সট উইকে আমরা এই 2 জনের মধ্যে একটা 1-on-1 ম্যাচ দেখতে পাবো। কিন্তু আমি রুসেফের বুকিং নিয়ে একদমই খুশি না। রুসেফ মোটামুটি 1 মাস হলো ডাব্লিউডব্লিউতে রিটার্ন করেছে। এই 1 মাসে শুধু আকিরা টুজাবা এবং কি ওটিসের সাথে রুসেফের ফাইট করানো হচ্ছে। তাই গাইস, আশা করব এটার যেন এখানেই শেষ হয়ে যায় এবং রুসেফকেও যেন একটা ভালো ফিউডের মধ্যে দেওয়া হয়। তারপর ক্রিড ব্রাদার্স, ওয়াইল্ড রাইডার্স এবং কি নিউডের মধ্যে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি একটা সাধারণ লেভেলের ম্যাচ ছিল, যেটাকে কোনোভাবে একটা ভালো ম্যাচ বলা যাবে না। ম্যাচের মধ্যে জেভিয়ার বুডস রোল আপ পিন করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, আর এরই মাধ্যমে তারা তাদের টাইটেলটি রিটেন করে নেয়। তারপর জে ওসো রিং আসে। সে এসে যখন কিছু বলতে যাবে তখনই সেখানে গুন্থার চলে আসে। গুন্থার এসেই বলে আজকে 15 বছর হয়ে গেছে উসোসদের ডাব্লিউডব্লিউতে ডেবিউ করার, আর ফার্স্ট টাইম জে ওসো তার টাইটেল ডিফেন্স করেছে লোগেন পলের কাছে। এরপর গুন্থার জে ওসোর কিছু তারিফ করে এবং কি কিছু অ্যাডভাইসও দেয়। গুন্থার বলে, আমি এখানে তোমাকে কোনো ব্লেম দিতে আসিনি, কিন্তু আমি শুধু একটি কথাই বলতে চাই, তুমি চ্যাম্পিয়ন হিসেবে ন্যাচারাল না। কেউ আমার মতো ন্যাচারাল চ্যাম্পিয়ন হতেই পারবে না। আমি তোমার মতো না যে অন্যদের প্রবলেমে নিজে জড়িয়ে পড়ি।
আমি জাস্ট নিজেকেই কেয়ার করি, এছাড়া আমি কাউকেই কেয়ার করি না। 2 সপ্তাহ পর যখন তোমার সাথে আমি ফাইট করব তখন তোমাকে আমি কোনো ছাড় দিব না, সেইখানে তুমি তোমার পজিশন বুঝতে পারবে। আমি আমার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ আবারও ফিরিয়ে নিব। এরপর জেউসও বলে আমি কি শেষ? তোমরা সবাই কি মনে করো আমি শেষ? আমি এদের জন্য ফাইট করব আর আমি তোমাকে আবারও ট্যাপ আউট করাবো। এইটা বলে জেউসও বলে ইট। আর গাইস এরই মাধ্যমে আমরা জানতে পারলাম জেউসোর নেক্সট অপোনেন্ট হবে গুন্থার। এখন জেউসো ভার্সেস গুন্থারের আবারও ম্যাচ নিয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। তারপর কাইরি সেন্স ভার্সেস লিভ মর্গানের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে রক্সিন প্যারেস চলে আসে এবং কি লিভ মর্গানের হেল্প করতে চায়, কিন্তু তার কারণে লিভ মর্গান এই ম্যাচটার মধ্যে হেরে যায়। আর গাইস একটি কথা আমি বলতে ভুলে গেছি, রক্সিন প্যারেস কিন্তু জাজমেন্টে ঢোকার জন্য অনেক চেষ্টা করছে। সে ডমডমকে অ্যাপ্রোচ করছে এবং সে ফিন বেলার এবং লিভ মর্গানকেও অ্যাপ্রোচ করছে, কিন্তু রক্সিন প্যারেস হেল্প করতে এসেও কিন্তু সে প্রবলেম ক্রিয়েট করছে জাজমেন্টের জন্য। কিন্তু আমার মনে হয় রক্সিন প্যারেস খুব তাড়াতাড়ি জাজমেন্টের মেম্বার হয়ে যাবে। তারপর লাইরা ভলকিরি এবং বেকি লিঞ্চের মধ্যে একটা সেগমেন্ট হয়, যেখানে এই সেগমেন্টের মাধ্যমে তাদের মধ্যে আবারও একটি ম্যাচ কনফার্ম হয়ে যায়। তারপর আজকের মেইন ইভেন্টে সেমি জেন, সেথ রোলিন্স এবং ফিন বেলারের মধ্যে ট্রিপল থ্রেট কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। এক কথায় বলতে গেলে একদমই মেইন ইভেন্টের মতো একটা ম্যাচ হয়। 3 জন সুপারস্টারই একদম তাদের বেস্টটাই দেয় এই ম্যাচের মধ্যে। আর আমি খুব বেশি খুশি হয়েছি ফিন বেলারকে মেইন ইভেন্টে দেওয়ার জন্য। আমরা আজকে যে ফিন বেলারের রেসলিং কোয়ালিটি দেখতে পেলাম সেটা দেখে কিন্তু বোঝাই যায় ফিন বেলার একজন মেইন ইভেন্ট সুপারস্টার হওয়ার জন্যই ডাব্লিউডব্লিউ তে এসেছে। তাই ফিন বেলারকে সামনের জন্য আরো ভালো ইউজ করা হয় এটাই আমি চাইবো। যাই হোক, ম্যাচের একদম শেষ পর্যায়ে সেথ রোলিন্স টম হিট করে ফিন বেলারকে এবং কি সেথ রোলিন্সকে একটা হেলো কিক হিট করে সেমিজেনের পরে কাউন্ট করে, কিন্তু তখনই সেখানে চলে আসে ব্রন ব্রেকার এবং কি ব্রনসন রিড। তারা ইনলিগাল ভাবে সেমিজেনকে মারতে শুরু করে। তখনই সেখানে জেউসো চলে আসে। জেউসো এসে ব্রনসন রিড এবং ব্রন ব্রেকারকে একের পর এক সুপার কিক হিট করে, কিন্তু ব্রন ব্রেকার আবার ফাইট ব্যাক করে সে একটা স্পিয়ার হিট করে জেউসোকে। তখনই সেখানে ডমডম চলে আসে একটা চেয়ার নিয়ে। সে সেই চেয়ারটি রিং এর মাঝখানে দেয় এবং কি ফিন বেলারকে বলে সেটা নিয়ে ফাইট করতে। ফিন বেলার যখনই সেই চেয়ারটির কাছে যায় তখন একটা সেই চেয়ারের মধ্যে স্টর্ম হিট করে সেথ রোলিন্স। আর সেথ রোলিন্স ফিন বেলারকে পিনফল করে ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু সেথ রোলিন্স এই ম্যাচটার মধ্যে উইন করে সে কোয়ালিফাই করে গেল। ম্যাচটি শেষ হওয়ার পরে তখনই সেখানে সিএম পাঙ্কের মিউজিক হিট হয়। ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড যায় এন্ট্রেন্স পয়েন্টে সিএম পাঙ্ককে মারার জন্য, কিন্তু সিএম পাঙ্ক পিছন দিয়ে এসে সেথ রোলিন্সকে একটা জিটিএস হিট করে অডিয়েন্সের মাঝে চলে যায়। আর গাইস এরই মাধ্যমে মোটামুটি একটা জিনিস তো কনফার্ম হলো, এখন সিএম পাঙ্কের টিমে কিন্তু 2 জন নয়, এখন জেউসো সেখানে অ্যাড হয়ে গেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না জেউসোকে আর কত ফিউডের মধ্যে ঢুকাবে তারা। একে তো গুন্থারের সাথে তার রাইভালরি চলছে, আর এখানে আবার সেথ রোলিন্সের টিমের সাথে তার রাইভালরি করানো হচ্ছে। যাই হোক, এরই মাধ্যমে কিন্তু আজকের মানডে নাইট রটিও শেষ হয়ে যায়। গাইস আজকের মানডে নাইট রটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মানডে নাইট রটে আমি সবথেকে বেশি মিস করেছি রমিন রেন্সকে। রমিন রেন্স যদি আজকের মানডে নাইট রতে থাকতো তাহলে আজকের মানডে নাইট রটা পুরো একদম আগুন হয়ে যেত। যাই হোক, আশা করবো মানি ইন দ্য ব্যাংকের মধ্যে যেন রমিন রেন্স আবার রিটার্ন করে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।